সবাইকে নমস্কার। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আজকে তোমাদের দ্বিঘাতকরণের ক্লাস শুরু করতে চলেছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা দ্বিঘাতকরণের থিওরি পড়ব, তারপর থিওরিতে কী কী আছে সেগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, তারপর আমরা অনুশীলনের অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, দ্বিঘাতকরণী কী অ্যাকচুয়ালি সেটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, যদি আমরা দেখি এ একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার পাওয়ারে যদি হাফ আসে তাহলে এটাকে আমরা কী লিখি? রুট ওভার অফ এ। এখানে যে 2 আসে সেটা আমরা আর লিখি না। সেই রকমই যদি এ টু দি পাওয়ার 1/3 যদি আসে সেটাকে আমরা কীভাবে লিখি? কিউব রুট অফ এ। যদি এ টু দি পাওয়ার 1/4 আসে তাহলে এটাকে আমরা কীভাবে লিখি? রুট ওভার অফ 4 রুট অফ এ। অথবা দেখবে কোনো কোনো সময় এইভাবে দেওয়া আছে, এভাবেও লেখা যায়। যদি এ টু দি পাওয়ার 1/5 আসে তাহলে এটাকে আমরা কীভাবে লিখি? 5 রুট অফ এ। সেম জিনিস যদি পাওয়ারে এইরকম চলে আসে 2/3 তাহলে কীভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে 1/3 মানে কিউব রুট লেখা যায়, কিউব রুট অফ এ স্কোয়ার, এইভাবে লিখতে পারি। যদি এই যে পাওয়ারে 1/3, পাওয়ারে 1/4, পাওয়ারে 1/5, পাওয়ারে 1/6, এই যে পাওয়ারে রুট চলে আসে, কিউব রুট হতে পারে, 4 রুট হতে পারে, 5 রুট হতে পারে, এই যদি পাওয়ারে চলে আসে সেটাকে আমরা করণী বলি। দ্বিঘাত করণী আমরা কাদের বলবো? এই যদি পাওয়ারে 1/2 চলে আসে তখনই আমরা তাকে দ্বিঘাত করণী বলি। সবার আশা করি বোঝা গেছে। এবারে দেখবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা আমরা কাদের বলি? তার আগে আমরা পড়ব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা কাদের বলি? ধরো -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট পর্যন্ত যদি আমরা দেখি 0 থেকে কোনো নাম্বার শুরু হয়েছে, এদিক বরাবর 1 2 3 4 5 6 ডট ডট করে +ইনফাইনাইট অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে 6 7 8 9 10 যা ইচ্ছা হতে পারে। আবার এদিকে যদি দেখি -1 -2 -3 এরকমভাবে -ইনফাইনাইট পর্যন্ত যত সংখ্যা থাকে সবগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। এইরকম একটা পূর্ণ সংখ্যা যেটা মাইনাস নয়, এইরকম একটা পূর্ণ সংখ্যা নেব যেটা মাইনাস নয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি পূর্ণ সংখ্যা? পজিটিভ পূর্ণ সংখ্যা। আবার সেটা পূর্ণবর্গ নয়। তাহলে কোনগুলো নেব আমরা? এই +ইনফাইনাইট থেকে +0 থেকে ইনফাইনাইট দিকের মধ্যে যতগুলো সংখ্যা থাকবে এরকম একটা সংখ্যা। আবার সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা আমরা কাদের বলি? যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যায় তাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। যেমন কোনগুলো? যেমন 4 9 16 এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে বলবো স্যার? দেখো, যদি 2টাকে কি লেখা যায়? 2টাকে লেখা যায় 2 এর হোল স্কোয়ার। তাহলে অন্য একটা সংখ্যার বর্গ আকারে লেখা যাচ্ছে। 9টাকে কি লেখা যায়? 3 স্কোয়ার। 4টাকে কি লেখা যায়? এই 16টাকে কি লেখা যায়? 4 স্কোয়ার। তাহলে দেখো, কোনো সংখ্যা যদি অন্য কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যায় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। যেমন কি? যেমন 4 9 16 এগুলো কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। যদি এরকম পূর্ণবর্গ সংখ্যা না হয় আর মাইনাস না হয়, যেমন -1 -2 -3 এইগুলো যদি না হয় তাহলে সেই সংখ্যার পাওয়ারে যদি হাফ থাকে অথবা রুট থাকে, মানে যেমন কি? যেমন 2 টু দি পাওয়ার 1/2, তাহলে এইটাকে কি লেখা যায়? রুট ওভার অফ 2। অথবা 2 টু দি পাওয়ার 1/3 এটাকে কি লেখা যায়? এই 1/2। ধর এটা বললাম 3 টু দি পাওয়ার 1/2, তার মানে এটাকে কি লেখা যায়? √3। আবার 5 টু দি পাওয়ার 1/2, তাহলে এটাকে কি লেখা যায়? √5। যদি বলি আমরা 4 টু দি পাওয়ার 1/2 এটাকে কি লেখা যায়? √4। তাই √4কে আবার রুট করলে কত চলে আসে? 2 চলে আসে। দেখো, এখানে কিন্তু পাওয়ারে হাফ বা রুট নেই। যদি পাওয়ার চলে যায়, মানে পাওয়ারে যদি ভগ্নাংশ, মানে এই যে হাফ যদি চলে যায় তাকে আমরা দ্বিঘাত করণী বলবো না। তাহলে কোনগুলো দ্বিঘাত করণী? তাহলে এখানে কিন্তু এই 4 টু দি পাওয়ার 1/2 এটা কিন্তু দ্বিঘাত করণী নয়। তাহলে এখানে কোনটা দ্বিঘাত করণী? এই √5 এটা দ্বিঘাত করণী, √3 দ্বিঘাত করণী, √2 দ্বিঘাত করণী। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় এইরকম
যদি কোনো সংখ্যার পাওয়ারে হাফ অথবা রুট থাকে তাকে আমরা কি বলবো, দ্বিঘাতকরণী। সবাই আশা করি বুঝতে পেরেছো। আর সেটাকে ঋণাত্মক হওয়া যাবে না, সেটাকে ধনাত্মক হতে হবে। বোঝা গেছে সবার? ঠিক আছে, দেখো এখানে কোনো একটা সংখ্যা লিখেছে, এখানে একটা মেয়ে তোমাদের ক্লাসে দেওয়া রয়েছে, বইয়ের প্রথম পেজেটা দেওয়া রয়েছে। দেখো এখানে -2, -3, 4, 5 এরকম কিছু সংখ্যা রেখেছে। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা রুট করি তাহলে কীরকম আসবে, -2, তার যদি রুট হয় তাহলে এইটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় মাইনাস একটা পাওয়ার চলে আসে, এই √(- ইন্টু √(2)। তাহলে এই যে রুট মাইনাসটাকে বলা হয় একটা আয়োটা দ্বারা নোট করি। এটা যখন আমরা ক্লাস 11-এ উঠবো তখন আমরা এটাকে বুঝবো, এখন বোঝার দরকার নেই। আয়োটা দ্বারা নোট করা হয়। তাহলে এই যে সংখ্যাটা আসছে, এই সংখ্যাটাকে বলা হয় দ্বিঘাতকরণী। কিন্তু তার আগে যে এই যে মাইনাস চলে আসছে, এই -√2i, তখন এটাকে আমরা দ্বিঘাতকরণী বলি না। তো দ্বিঘাতকরণী হতে গেলে এইরকম মাইনাস থাকলে হবে না, রুটের মধ্যে মাইনাস থাকলে হবে না। বোঝা গেছে আশা করি? তাহলে এই যে রুট আর কি হওয়া যাবে না, পূর্ণবর্গ সংখ্যা হওয়া যাবে না, বাকি সমস্ত কিছু হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে একটা থিওরি আছে, যদি কোনো অঋণাত্মক বাস্তব সংখ্যা হয়, যেমন অঋণাত্মক বাস্তব সংখ্যা আর এর বর্গমূল যদি হয়, এটাকে কি বলি আমরা, বর্গমূলও বলি। এই যে রুটটাকে আমরা কি বলি, বর্গমূলও বলে থাকি। যদি বর্গমূল হয় তাহলে আমরা সেটাকে কি লিখি, প্লাস হতে পারে √(a), আবার মাইনাসও হতে পারে √(a), ভিতরে মাইনাস হওয়া যাবে না। অথবা এটাকে কি লিখতে পারি আমরা, a⁻(-a⁴(1/2), আচ্ছা এটা প্লাস আছে, আর এটাকে কি লেখা যায়, -a⁴(1/2). তাহলে মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, কিন্তু এই মাইনাসটা পাওয়ারের মধ্যে থাকা যাবে না। আমি এরকম বলতে পারি না a⁻(1/2), এইটা বলা যাবে না, এইটা বলা যাবে না। তাহলে কি হবে, মাইনাসটা বাইরে হতে পারে কিন্তু মাইনাসটা ভিতরে হওয়া যাবে না। তাহলে এইরকম যদি সংখ্যা থাকে তাকে আমরা কি বলবো, তাকে বলা হয় দ্বিঘাতকরণী। বোঝা গেছে আশা করি? আচ্ছা আচ্ছা, 0 এর মান কি হবে, 0 এর মান যদি কোনো 0কে রুট করা হয় তাহলে কি পাবো, আমরা 0ই পাবো। এটা তোমরা একটু মনে রাখবে, 0কে রুট করলে কি পাই আমরা, 0 পাই। এবার আসছি আমরা √5। তাহলে এই যে +-√5, এই যে +√5 হতে পারে অথবা -√5 হতে পারে। এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলি, ধরো কোনো একটা সংখ্যা রয়েছে, কি কি সংখ্যা, যেটা পূর্ণবর্গ সংখ্যা নয় আর যেটা নেগেটিভ নয়, এরকম কোনো সংখ্যা। আচ্ছা ধনাত্মক মূলদ সংখ্যা আমরা কাকে বলি, এই -∞ থেকে +∞ পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে। আমি কি বলেছিলাম, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম ডট ডট করে +∞ পর্যন্ত এই যতগুলো সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q মানে কি, এই সংখ্যাগুলো ধরো 3/1 প্রকাশ করা যায়। এই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। p/q আকারে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে মূলদ সংখ্যা যেমন কি, যেখানে q ≠ 0, মানে নিচেটা 0 হওয়া যাবে না, নিচেটা যদি 0 করে দেওয়া যায় তাহলে পুরো এই যে সংখ্যাটা সেটা ইনফাইনাইট হয়ে যায়। তাহলে মূলদ সংখ্যা আমরা কাদের বলবো, এই যে 1, 2, 3, 4 ডট ডট করে +∞ পর্যন্ত এরকম যতগুলো সংখ্যা রয়েছে। আর এদিকে 0-র এদিকে -1, -2, -3, -4 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। শুধুমাত্র মূলদ সংখ্যা আমরা কাদের বলবো, তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে পেয়েছিলাম, সেই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যাই আবার মূলদ সংখ্যা। কারণ এই সংখ্যাগুলোকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি, এই p/q আকারে প্রকাশ করতে পারি। যেমন 3/1, 2/1, 7/9, এই সংখ্যাগুলো সব কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু যেখানে এই q ≠ 0 তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে যে সংখ্যাগুলো মূলদ সংখ্যা কিন্তু আবার পূর্ণবর্গ নয়, তাদেরকে আমরা যদি রুটের মধ্যে রাখি, সেই সংখ্যাগুলোকে বা সেই যে সংখ্যাগুলো আমরা পাই তাদেরকে আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী বলি। যেমন কি, যেমন √2, √5, √7, √9, √10, সরি এই 9টা হবে না, √10, √11, √12, √13, √17, √19, সমস্ত সংখ্যাগুলোকে আমরা মূলত শুদ্ধ দ্বিঘাতকরণী বলি। আচ্ছা এবার আসছি আমরা, তাহলে কি, তাহলে বলতে পারি আমরা +√a বলতে পারি, আবার -√aও বলতে পারি। এগুলো কি শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার আসছি আমরা মিশ্র দ্বিঘাতকরণী। মিশ্র দ্বিঘাতকরণী কোনগুলো, ধরো যে সংখ্যাগুলো এরকম আকারে লেখা যায়, ধরো বললাম √2 +
√5, এটাও মিশ্র দ্বিঘাতকরণী। আবার এই সংখ্যাটা যে কোনো একটাই রুট থাকলেই হবে, যেমন বললাম 5 - √2, এটাও মিশ্র দ্বিঘাতকরণী। তাহলে মিশ্র দ্বিঘাতকরণী হতে গেলে আমার যে কোনো একটা রুট থাকতে হবে অথবা দুটো রুট থাকলে হবে, আর দুটো সংখ্যার যোগ অথবা বিয়োগ থাকতে হবে, সেই সংখ্যাগুলোকে আমরা মিশ্র দ্বিঘাতকরণী বলি। যেমন কি, যেমন এই আকারে লেখা থাকতে হবে a প্লাস অথবা মাইনাস হতে পারে √b, এর মান যা ইচ্ছা হতে পারে, বি এর মান যা ইচ্ছা হতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে আর পূর্ণবর্গ সংখ্যা হওয়া যাবে না। তাহলে বলতে পারি আমরা, যদি আমরা উদাহরণ নিই, ধরো বললাম 2 + √5 হতে পারে, অথবা 2 - √5 হতে পারে, 7 + √6 হতে পারে, 7 - √6ও হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? মিশ্র দ্বিঘাতকরণী। দেখো এখানে লেখা রয়েছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, যে যদি কোনো সংখ্যা, যদি এ এমন একটি ধনাত্মক সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে এই প্লাস বা মাইনাস √a আকারের সংখ্যাগুলোকে আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী বলি। আবার a + - √b এই আকারের সংখ্যাগুলোকে আমরা কি বলি? মিশ্র দ্বিঘাতকরণী বলি, যেখানে a কি? a হলো মূলদ সংখ্যা আর √b হলো শুদ্ধ দ্বিঘাতকরণী। বোঝা গেছে সবার? আচ্ছা, এবার আসছি আমরা পাই কিন্তু অমূলদ সংখ্যা, √π অমূলদ সংখ্যা। পাই হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু দ্বিঘাতকরণী নয়, এটা তোমরা ভালোভাবে মনে রেখে দেবে। অমূলদ সংখ্যা কিন্তু দ্বিঘাতকরণী নয়। আচ্ছা, এবার আসি আমরা এই √4, √2, এরা দেখতে অনেকটা দ্বিঘাতকরণীর মতো, কিন্তু এটাকে কি লেখা যায়? যদি আমরা ইয়ে দিয়ে বলি, সূচক দিয়ে বলি, তাহলে কি হবে? এই 4টাকে কি লেখা যায়? 2² আর তার রুট থাকলে তাকে আমরা কি বলি? √½ তাহলে এই 2 আর হাফ কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 2² 2 × 1/2 কেটে গেল। দেখো একটা পূর্ণ সংখ্যা চলে আসছে। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা তার বর্গমূল করি, যদি পূর্ণ সংখ্যা চলে আসে, তাহলে সেই সংখ্যাটা দ্বিঘাতকরণী নয়। যেমন কি? যেমন ধরো √25, এরা দেখতে আসলে করণীর মতো, কিন্তু অ্যাকচুয়াল এরা দ্বিঘাতকরণী নয়। যেমনটা কি? যেমন ধরো √25কে যদি আমরা বর্গমূল করি, তাহলে কত পাচ্ছি? 5। দেখো পূর্ণ সংখ্যায় চলে আসে, তাহলে এটা কিন্তু দ্বিঘাতকরণী নয়। এরা আপাত দৃষ্টিতে দেখতে অনেকটা দ্বিঘাতকরণীর মতো, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এরা দ্বিঘাতকরণী নয়। বোঝা গেছে আশা করি সবার? এবার আসছি আমরা 2 বা ততোধিক শুদ্ধ দ্বিঘাতকরণী। যদি একটা করণীর গুণিতক হয়, মানে একটা মূলদ সংখ্যার গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা সদৃশ্যকরণী বলি। সেটা কীরকম? ধরো বললাম √8, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায়, দেখো এই 8টাকে ভাঙলে কত হবে? 2 × 2 × 2, তাহলে দুটো 2 কে বর্গমূল করলে কি হয়? একটা 2 বেরিয়ে আসে আর একটা রুটের মধ্যে 2 থেকে যায়, তাহলে √8টাকে কি লেখা যায়? 2√2। আচ্ছা, আর √16 না, 32 √32কে কি লেখা যায়? √32কে লেখা যায় 4√2। দেখো এখানে লেখা রয়েছে 4√2। তাহলে দেখো এই একই মূলদ সংখ্যার গুণিতক, একই করণীয় গুণিতক, তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি যে সদৃশ্য দ্বিঘাতকরণী। যেমনটা কি? √64 না, 64 তো পূর্ণবর্গ সংখ্যা, আমরা বলতে পারবো না। ধরো √8টাকে বললাম, ধরো বললাম আর কি বলতে পারি? এটা দিয়ে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এই মুহূর্তে 3 × 12। আচ্ছা, এবার দেখো যদি আমরা √12 এটা যদি নিই, তাহলে এখানে কত আসছে? দেখো √12টাকে ভাঙলে 4 × 3, তার মানে কত আসছে? 2√3 এটা আসছে। আর যদি বলি আমরা √75, তাহলে এটাকে ভাঙলে কত হবে? 5√3। তাহলে এখানেও একটা গুণিতক কত আছে? √3, এরও গুণিতক √3। তাহলে এই দুটোকে আমরা কি বলবো? সদৃশ্য দ্বিঘাতকরণী। এই দুটোকে আমরা সদৃশ্য দ্বিঘাতকরণী। দেখো এবার সংজ্ঞাটায় আসছি। 2 বা ততোধিক শুদ্ধ দ্বিঘাতকরণী যদি একই করণীর গুণিতক হয়, দেখো এখানে √3ও গুণিতক হয়েছিল, এখানে √3ও এর সরল গুণিতক, আবার এখানে √2ও এর সরল গুণিতক,
তাহলে এই সংখ্যাগুলোকে √32, √8 এরা পরস্পরের সদৃশ্য দ্বিঘাতকরণী, আবার √12, √75 এরা হচ্ছে পরস্পরের সদৃশ্য দ্বিঘাতকরণী। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে একই গুণিতক থাকলে তাদেরকে আমরা সদৃশ্য দ্বিঘাতকরণী বলি। অদৃশ্য দ্বিঘাতকরণী কাকে বলবো আমরা? যারা সদৃশ্য দ্বিঘাতকরণী নয়। যেমনটা কি? যেমন ধরো এখানে উদাহরণ নিয়েছি আমরা √12। √12কে কী লেখা যায়? √12কে আমরা এক্ষুনি দেখেছি কত লিখতে পারি আমরা? 2√3। তাহলে এর দ্বিঘাতকরণী কোনটা? √3। গুণিতক, দ্বিঘাতকরণীর গুণিতক কোনটা? √3। আর √28 এটাকে কি লেখা যায়? 4 × 7, তার মানে হচ্ছে 2√7। তাহলে এর গুণিতক কোনটা? √7। এর করণীয় গুণিতক হচ্ছে √7, এর করণীয় গুণিতক হচ্ছে √3। তাহলে দেখো এর করণীয় গুণিতক এর করণীয় গুণিতক আলাদা। তাহলে আমরা এদেরকে √12 আর √18 এবং √28 এদেরকে অদৃশ্য দ্বিঘাতকরণী বলবো, সদৃশ্য দ্বিঘাতকরণী নয়। যখন এদের গুণিতকগুলো একই হবে তখন তাকে আমরা সদৃশ্য দ্বিঘাতকরণী বলবো, যখন এদের গুণিতকগুলো আলাদা হবে তখন তাকে আমরা অদৃশ্য দ্বিঘাতকরণী বলবো। সবাই আশা করি বুঝতে পেরেছো। যেমন এখানে একটা উদাহরণ নিয়েছি, দেখো √12কে কী লেখা যায়? √12কে লেখা যায় 2√3। আর এখানে √28কে কী লেখা যায়? 2√7। এদের মূলদ গুণিতক কত? করণীয় মূলদ গুণিতক কত হবে? √3। আর এর কত? √7। তাহলে একই নয়, এদেরকে বলা হয় অদৃশ্য দ্বিঘাতকরণী। সবাই আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে লেখা রয়েছে, ধরো আমরা বললাম m আর n দুটো মৌলিক সংখ্যা। m আর n পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাদের বলি? যখন দুটি সংখ্যার গসাগু এক, তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলি। আরেকটা কথা জেনে রাখবে তোমরা, যে পরস্পর মৌলিক সংখ্যা দুটো পরপর, যে কোনো দুটো পরপর দুটি সংখ্যার, যে কোনো দুটি পরপর সংখ্যার গসাগু হচ্ছে এক। যেমন 12 আর 13, 14 আর 15, 15, 16। যে কোনো দুটো সংখ্যার গুণিতক গসাগু হলো এক। যে কোনো দুটো মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক, এরকম দুটো সংখ্যা, পূর্ণবর্গ নয়, এরকম যদি দুটো সংখ্যা হয়, 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, আচ্ছা পূর্ণবর্গ নয়, এরকম দুটো সংখ্যার পরস্পরের অদৃশ্যকরণী হবে। কিভাবে স্যার? যেমন বললাম √13 আর √14, বা √12 আর √13, এরা দেখো পরস্পরের মৌলিক না? পরস্পরের মৌলিক তো, এদেরকে গসাগু দেখো এক ছাড়া আর কিছুই নয়। কমন ফ্যাক্টর কী রয়েছে? এক ছাড়া আর কিছু নয়। যেমন বললাম √17 আর √25, এদেরকে, এটা তো আবার পূর্ণবর্গ সংখ্যা, এদেরকে করণে নিতে পারবো না। ধরো বললাম √27। তাহলে দেখো এদের পরস্পরের কমন ফ্যাক্টর কী রয়েছে? 1। তাহলে এদেরকে পরস্পরের অদৃশ্যকরণী বলে। তাহলে আমরা দেখব যদি দুটো সংখ্যা দেওয়া থাকে, ধরো √22 আর √15, তাহলে এরা পরস্পরের যদি মৌলিক আলাদা, এরা পরস্পর যদি মৌলিক হয় তাহলে বলবো এদের করণী হলো অদৃশ্যকরণী। সেম জিনিস এখানে বলে দেওয়া আছে, দেখো এই থিওরিটা যেটা বলা আছে। আচ্ছা এখানে তোমাদের যেটা উদাহরণ দেওয়া আছে, কি দেওয়া আছে? √15 আর √22, এরা অদৃশ্য দ্বিঘাতকরণী না সদৃশ্য দ্বিঘাতকরণী, সেটা আমাকে জাজ করতে বলেছে। তাহলে দেখো এদের গসাগু কত? গসাগু দেখো 15 আর 22-এর গসাগু হচ্ছে, এদের কমন ফ্যাক্টর কত রয়েছে? এই 15টাকে ভাঙলে কত হবে? 3 আর 5। আর 22টাকে ভাঙলে কত হবে? 2 × 11 × 1, আর এটাও 1 লেখা যায়। তাহলে এদের কমন ফ্যাক্টর কত রয়েছে? 1। এদের কমন ফ্যাক্টর কত রয়েছে? 1 ছাড়া আর কিছু নয়। তাহলে এদেরকে পরস্পর মৌলিক, এদেরকে পরস্পরের অদৃশ্য দ্বিঘাতকরণী বলে। সদৃশ্য দ্বিঘাতকরণী কাকে বলবো আমরা? এদের যদি কমন ফ্যাক্টর যদি একই থাকে তাদেরকে আমরা পরস্পরের সদৃশ্য দ্বিঘাতকরণী বলি। তাহলে এখানে দেখো যদি m আর n যদি পরস্পর মৌলিক হয় তাহলে এরা পরস্পরের, এদের রুটটা হলো, এদের করণীটা হলো √m আর √n পরস্পরের অদৃশ্য দ্বিঘাতকরণী। সবাই আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা অঙ্ক সলভ করব। সবাই অনুশীলনী 9.1 খুলে বসো, সবাই অঙ্ক সলভ করার চেষ্টা করব। ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাবো এবং এখানে একটাও অঙ্ক বাদ দেবো না। তো তোমরা প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না আশা করি। আচ্ছা দেখো একে দাগের অঙ্কটা দেখো কী দেওয়া রয়েছে। আমরা এই অঙ্কগুলো করতে গেলে না কি বলেছে দেখো, মূলত ও অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি। কি করতে বলেছে? মূলত এবং অমূলত সংখ্যার গুণফল আকারে লিখতে বলেছে। কিছুই না, দেখবো আমরা এই যে রুটস, একে দাগের অঙ্কটা দেখো, √175 এটা দেওয়া আছে। আমরা এই 175কে প্রথমে আমরা বর্গমূল করতে পারো তোমরা, অথবা তোমরা প্রথমে লসাগু করবে। তাহলে 175
এটাকে কী লেখা যায়? 5 দিয়ে কাটলে কত হবে? 3 5 15 আর 5 5 25। আবার 5 দিয়ে কাটলে কত হবে? 5 7 35। তাহলে √175কে কী লেখা যায়? 5 × 5 × 7। এবার যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে একটা 5 বাইরে বেরিয়ে আসে ইন্টু √7। তাহলে দেখো এইটা মূলদ সংখ্যা আর এটা অমূলদ সংখ্যা, মূলত এবং অমূলদ সংখ্যার আকারে লিখতে হলে এটাকে মূলদ সংখ্যা বলি আমরা। এটা মূলদ সংখ্যা, কারণ 5টাকে p/q আকারে প্রকাশ করা যায়। আর এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। √7 যদি আমরা বর্গমূল করি, যদি পরপর না মিলে, অমূলদ সংখ্যা কি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ধরো বললাম এই √7কে যদি আমরা বর্গমূল করি 1.56279 ডট 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 করে যদি চলতে থাকে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা অমূলদ সংখ্যা বলি। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কতে যাওয়া যাক। এবার আসছি আমরা 2 দেখো 2√112। তাহলে এখান থেকে তোমরা কি করবে? তোমরা প্রত্যেকে খাতা নিয়ে পেন নিয়ে বসে পড়ো। 2√112কে লসাগু করো। 112কে লসাগু করলে কত হবে? 112। দেখো তোমার সামনে আমরা করার চেষ্টা করছি। প্রথমে কত হবে? 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে কত হবে? 28 দুগুণে 56। আবার 2 দিয়ে কাটলে কত হবে? 14 দুগুণে 28। আবার 2 দিয়ে কাটলে কত হবে? 7 দুগুণে 14। তাহলে এখানে কত হচ্ছে? 2 × 2 × 2 ইন্টু কটা 2? 1 2 3 4, 4টে 2 × 7। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে দেখো দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে আসে। এখানে দেখো দুটো 2 থাকলে রুটের মধ্যে থেকে একটা 2 কী হবে? বেরিয়ে আসবে। তাহলে একটা 2 বেরিয়ে এলো। আবার দুটো 2 রয়েছে, আবার একটা 2 বেরিয়ে এলো। আর কি পড়ে রয়েছে? √7 যেমন আছে তেমন বসিয়ে দিলাম। তাহলে এটাকে কি লেখা যায়? 3টে 2 গুণ করলে 2 আর 2 গুণ করলে 4, 4 দুগুণে 8। তাহলে 8√7। তাহলে এটা কি মূলদ সংখ্যা আর এটা দেখো অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লেখা হয়ে গেল। সবাই আশা করি বুঝতে পেরেছো। তোমরা 108টাকে নিজে করার চেষ্টা করো। তাহলে দেখো √108টাকে কি লেখা যায়? লসাগু করবে প্রথমে 2 দিয়ে কাটো। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 54। ফের 2 দিয়ে কাটলে 27। আবার 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 9। আবার 3 দিয়ে কাটলে 3। তাহলে কত? 2 × 2 × 3 × 3 × 3। তাহলে এখানে কত আসছে? দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে আসে, দুটো 3 থাকলে একটা 3 বেরিয়ে আসে ইন্টু √3। তার মানে কত আসছে? 6 × √3। সবাই আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, √125। তাহলে 125কে কি লেখা যায়? √5 × 5 × 5 এটা লেখা যায়। তাহলে দুটো 5 থাকলে একটা 5 বেরিয়ে আসে। তাহলে 5 × √5। তাহলে হয়ে গেল। 5এর অঙ্কটা দেখো কি বলে দেওয়া আছে? 5√119 119। 119কে ভাঙো, তোমরা লসাগু করো। 119কে ভাঙলে কত হবে? তাহলে 5 × √119কে ভাঙলে কত হবে? 7 × 17। তাহলে আর ভাঙা যায় না। তাহলে 5 × এটাকে তো আর ভেঙে আমরা রুটের বাইরে বের করতে পারবো না। তাহলে সেই যেমন আছে তেমন বসিয়ে দেবো 119। বোঝা গেল? পরের অঙ্কতে চলে গেল। প্রমাণ করতে বলেছে এটা সমান সমান এটা। যখন এরকম অঙ্ক থাকবে না, তখন আমরা এটাকে ধরে নেবো বামপক্ষ। এই যে এপারে ডানপক্ষ আর বামপক্ষ প্রমাণ করতে বলেছে, তখন এটাকে আমরা বামপক্ষ আর ডানপক্ষ ধরে নেব। তাহলে বামপক্ষ এটা ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে? √108 মাইনাস √75। তোমরা এটাকে ভেঙে করণের আকারে লেখার চেষ্টা করবে। কিভাবে করবে? 108কে ভাঙলে কত হবে? একটু আগে এখানে ভেঙেছিলাম মনে হয় 108টাকে। তাহলে তোমরা এই দেখো 108টাকে ভেঙেছিলাম 2 × 2 × 3 × 3 × 3। তাহলে এটাকে ভাঙো তোমরা 2 × 2 × 2 সরি 2 × 2 × 3 × 3 × 3 হলো মাইনাস 75কে কী লেখা যায়? 5 × 5 × 3 এভাবে লেখা যায়। এবারে দেখো তাহলে এখান থেকে দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে আসে, দুটো 2 থাকলে একটা 3 বেরিয়ে আসে, আর একটা 3 পড়ে আছে। তাহলে আমরা 3টা বসিয়ে দিলাম। মাইনাস এখানে কত হচ্ছে? দুটো 5 থাকলে একটা 5 বেরিয়ে আসে। তাহলে 5 × √3 বসিয়ে দিলাম। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 6 √3
মাইনাস 5√3। তাহলে 6টা√3 থেকে একটা √3 যদি আমরা বাদ দিই, এখানে স্যার বিয়োগ করবো কী করে? দেখো 6√3, মানে 6টা√3 রয়েছে, 6√3 মাইনাস 5√3, তাহলে এখান থেকে 6টা√3 থেকে একটা √3 বাদ দিলে কত পড়ে থাকে? শুধু √3। তাহলে এটাই তো ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। দেখো, তাহলে সুতরাং তোমরা এখানে উত্তর লিখবে, সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা সবাই নিজেরা সলভ করার চেষ্টা করো। আমাকে কি বের করতে বলেছে? দেখাতে বলেছে যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, সেটা দেখাতে বলেছে। তাহলে দেখো তোমরা সেমভাবে এখানে বাম পক্ষ ধরে নেবে, √98 প্লাস √8 মাইনাস 2√32, এটা দেওয়া আছে। তাহলে তোমরা পাশে লসাগুগুলো করবে। আমি তোমাদেরকে একটু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই আমি নিজে থেকে সলভ করার আগে থেকে আমি মুখে মুখে করে নেওয়ার চেষ্টা করছি। দেখো 98কে কী লেখা যায়? 2 × 7 × 7, এটা লেখা যায়। প্লাস 8টাকে কী লেখা যায়? 2 × 2 × 2 মাইনাস 2 × 32টাকে কী লেখা যায়? 2 × 2 × 2 × 2, তাহলে 4টে 2 হলো × 2, 5টা 2-এর গুণফল 32। তাহলে এখানে দেখো একটা দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা কী হয়? রুটের মধ্যে থেকে বেরিয়ে আসে। তার মানে 7√2, সবাই আশা করি বুঝতে পেরেছো। প্লাস দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে আসে, তাহলে 2√2 মাইনাস এখানে কি হয়? একটা 2 তো রয়েছে, আর কি হবে? এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তাহলে দুটো 2 বেরিয়ে আসবে, তাহলে 2 × 2 × √2। তার মানে কত হচ্ছে দেখো? 7√2 প্লাস 2√2 মাইনাস এই তিনটে দুই গুণ করলে কত হবে? 8√2। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে প্লাস 7টা √2 রয়েছে, এখানে দুটো √2 রয়েছে, তাহলে দুটোকে যোগ করলে কত হবে? 9√2 মাইনাস 8√2, তার মানে কত হচ্ছে? শুধু √2। তাহলে এখানেও দেখো √2 প্রমাণ হয়ে গেছে, ডান পক্ষ এটাই রয়েছে, এটা সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্ক যাওয়া যাক। 4 দাগের অঙ্কটা দেখো, তোমরা নিজেরা করতে পারবে, সবাই সলভ করার চেষ্টা করো। দেখো কি দেওয়া রয়েছে? তাহলে আমরা প্রথমে এই বাম পক্ষ সমান ধরে নেব। কি দেওয়া রয়েছে? 3√48 মাইনাস 4√75 প্লাস √192, এটা দেওয়া রয়েছে। দেখো তিনটা যেমন বাইরে আছে তেমন বসিয়ে দিলাম, ইন্টু 48কে কী লেখা যায়? 48টাকে ভাঙলে কত হবে? 2 × 24 হলো, তাহলে 2 × 12 হলো, ইন্টু 2 × 6 হলো, 2 × 3, এটা হলো। মাইনাস 4 যেমন বাইরে আছে তেমন বসিয়ে দিলাম। 75টাকে ভাঙলে কী লেখা যায়? 5 × 5 × 3, এটা 75কে লেখা যায়। তোমরা দরকার হয় লসাগু করেই তোমরা বসাবে। প্লাস 192কে কী লেখা যায়? দেখো 2 × 2 × 2 × 2, কটা হলো? 1 2 3 4 × 2 × 2 6 × 3, এটা হচ্ছে 192। তাহলে এবার দেখো তিনটা তো বাইরে রয়েছে, ইন্টু এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে একটা 2 হলো। এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে, আর তিনটা যেমন রুটের মধ্যে আছে, ওর তো জোর নেই, যেমন আছে তেমন বসিয়ে দিলাম। মাইনাস 4 ইন্টু এখানে দেখো দুটো 5 রয়েছে, একটা 5 বাইরে বেরিয়ে আসবে, ইন্টু
তিনের তো জোর নেই, তাই 3 বসিয়ে দিলাম, প্লাস এখানে দেখো বাইরে কেউ নেই, দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে, আবার দেখো দুটো 2 রয়েছে, একটা 2 বেরিয়ে আসবে, আবার দেখো দুটো 2 রয়েছে, আবার একটা 2 বেরিয়ে আসবে। যেমন √3 রয়েছে তেমন √3 বসিয়ে দেবো। তার মানে কত হচ্ছে এখানে, 4 3 4 12, 12 √3 মাইনাস 4 5 20 √3, তারপর কত রয়েছে প্লাস 8 √3। দেখো 12 √3 আর 8 √3 যোগ করলে কত হবে, 20 √3 মাইনাস 20 √3। তাহলে প্লাস 20 √3 থেকে মাইনাস 20 √3 বাদ দিলে কত পড়ে থাকে, 0। তাহলে এই টাইমটা কেটে গেল, 0 হলো। তাহলে এটাই তো বামপক্ষ। তাহলে সুতরাং দিয়ে তোমরা লিখে নেবে বামপক্ষ ইকুয়াল টু ডানপক্ষ প্রমাণিত। সবাই আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কতে যাওয়া যাক। এটার দেখো, ওটা সেম অঙ্ক, আগেরটা যেমন প্রমাণ করতে বলেছিল, এটা শুধু সরলতম মান বের করতে বলেছে, কিছুই না, এখানে শুধু সরলতম মান বের করতে বলেছে। করো সবাই। √12 কি দেওয়া রয়েছে, 12টাকে কি লেখা যায়, 2 × 2 × 3 প্লাস 18টাকে কি লেখা যায়, 18টাকে আমরা লিখতে পারি 2 × 3 × 3 প্লাস 27টাকে কি লিখতে পারি আমরা, 3 × 3 × 3 মাইনাস 32টাকে কি লিখতে পারি, তাই দুটো পাঁচটা 2 এর গুণ, 2 × 2 × 2 × 2 × 2 × 2, কোটা 5 হলো, 1 2 3 4 5, 5টা 5 হলো। তাহলে এইটাকে দেখো কি লেখা যায়, দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে আসবে, 3-এর তো কোনো জোর নেই, তাই 3টা রুটের মধ্যে থেকে যাবে, প্লাস এখানে কত হচ্ছে, দুটো 3 থাকলে একটা 3 বেরিয়ে আসবে আর একটা 2 থেকে যাবে, প্লাস দুটো 3 থাকলে একটা 3 বেরিয়ে আসবে, একটা 3 ভিতরে থেকে যাবে, মাইনাস দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে আসবে, আবার দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে আসবে, আবার একটা 2 রুটের মধ্যে থেকে যাবে। তাহলে কত হচ্ছে, 2 √3 প্লাস 3 √2 প্লাস 3 √3 মাইনাস এখানে কত হচ্ছে 4 √2। দেখো এখানে দুটো √3 রয়েছে, এখানে কটা √3 রয়েছে, দুটো √3 রয়েছে, আবার এখানে কটা √3 রয়েছে, 3টে √3 রয়েছে। দেখো দুজনের আগে যোগ রয়েছে, তাহলে কী হবে, এটাকে যোগ হবে, তাহলে কটা √3 হলো, দুটো √3 আর এখানে 3টে √3, টোটাল 5 √3। আচ্ছা এখানে কটা রয়েছে, প্লাস 4 এই 3 √2 আর এখানে কটা রয়েছে, প্লাস মাইনাস 4 √2, তাহলে বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে, তাহলে 3টে √2 আর এখানে 4টে √2, 4টে √2 থেকে 3টে √2 বাদ দিলে একটা √2 পড়ে থাকে, তার মানে এখানে কত হবে, √2। বোঝা গেছে, সবার আশা করি বোঝা গেছে। এরপরে আর কিছু ভাঙার দরকার নেই, করার দরকার নেই, এটাই অ্যান্সার। 6-1 দেখো কী দেওয়া রয়েছে, বলেছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে। তার মানে কি, ধরো আমি তোমাদেরকে বললাম যে 5-এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো, তোমরা বলবে স্যার 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 পেয়ে যাবো। আবার দেখো যদি বললাম আমরা 14-র সঙ্গে কত যোগ করলে 25 পাবো, তাহলে 14-র সঙ্গে কত যোগ করলে তোমরা এবার কী করবে, তো তোমরা আবার কী করবে, এই 25 থেকে 14 বাদ দেবে, দিলে কত হবে, 25 থেকে 14 বাদ দিলে 11, তাহলে 14-র সঙ্গে 11 যোগ করলে যোগফল আমরা, মানে 11 যোগ করলে যোগফল 25 পাবো। সেম জিনিস আমাদের এখানে বলে দেওয়া আছে, দেখো বলেছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে 2 √5 পাবো, তাহলে আমরা কী করবো, হয় এইটা থেকে এইটা বিয়োগ করব, যোগফল থেকে এটা বিয়োগ করব, অথবা আরেকটা কথা রয়েছে যে যদি বলি আমরা যে এক্স যোগ করলে আমরা √5 পাবো, যেমন কি √5 প্লাস √3, তোমরা উপরে লিখে নেবে যে এই সংখ্যার সঙ্গে এক্স যোগ করতে হবে, তাহলে প্লাস এক্স যোগ করলে যোগফল কত পাবো, 2 √5 পাবো। তাহলে এখানে দেখো এক্সের মান কত হবে, এই টার্মটা কী হবে, আমরা ওপারে নিয়ে চলে যাব, তাহলে মানে এক্স ইকলস টু 2 √5 মাইনাস √5 প্লাস √3, তার মানে কত আসছে 2 √5 মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস √5 মাইনাস √3। তাহলে দেখো 2 √5 থেকে দুটো √5 থেকে একটা √5 বাদ দিলে কত পড়ে থাকে, √5 পড়ে থাকে, মাইনাস √3, তার মানে এই সংখ্যার সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে যোগফল 2 √5 পাবো। সবাই আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কতে চলো, সবাই করি অঙ্কটা।
বলেছে এত থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত পাবো। সেম জিনিস এখানে একই কথা বলবো। কোনটা থেকে বিয়োগ করতে বলেছে? বলছে 7 মাইনাস রুট 3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল কত পাবো? 3 প্লাস রুট 3 পাবো। আমি ধরে নিচ্ছি এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ করলে বিয়োগফল এত পাবো। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে এই টার্মটা যদি আমরা উপরে নিয়ে যাই, এর সামনে কী রয়েছে? প্লাস রয়েছে, তাহলে এটাকে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স এইটা ইকুয়ালস টু 3 প্লাস রুট 3 মাইনাস কত হবে? 7 মাইনাস রুট 3। তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু 3 প্লাস রুট 3 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 7 প্লাস রুট 3। তাহলে কত হচ্ছে? মাইনাস এক্স এটা ইকুয়ালস টু 3 আর এখানে মাইনাস 7 প্লাস 3 মাইনাস 7, তাহলে কত হবে? আর রুট 3 আর রুট 3 যোগ হবে, যোগ করলে কত হবে? 2 রুট 3 আর 3 আর মাইনাস 7 যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে? মাইনাস 4। এবার দেখো এখানে এখানে মাইনাস রয়েছে, তাহলে এই মাইনাসটাকে প্লাস করতে গেলে কী করতে হবে? আমার মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে? প্লাস হয়ে গেল। এখানে কত হয়ে যাবে? এই সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে 2 রুট 3 প্লাস 4। তার মানে অ্যাকচুয়াল সাজিয়ে যদি নিই আমি কত পাবো? 4 মাইনাস 2 রুট 3। তাহলে এই সংখ্যাটার সঙ্গে 4 মাইনাস 2 রুট 3 যোগ করলে যোগফল 3 প্লাস 2 রুট 3 পাবো। 3 প্লাস রুট 3 পাবো। সবাই আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে চলে যাচ্ছে। বলেছে এত 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 এর যোগফল লিখি, তাহলে এটাকে যোগ করতে বলেছে। দেখো খুব সোজা অঙ্ক। 2 প্লাস রুট 3 প্লাস রুট 3 প্লাস রুট 5 প্লাস 2 প্লাস রুট 7, এটা করতে বলেছে। দেখো তাহলে এর সামনে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে কী হয়? সাইনের কোনো চেঞ্জ হয় না। তাহলে এটাকে আমরা লিখে দেবো 2 প্লাস রুট 3। প্লাস দিয়ে গুণ করলে কী হয়? সাইনের কোনো চেঞ্জ হয় না, তাহলে প্লাস রুট 3 প্লাস 5 রুট 5। প্লাস দিয়ে গুণ করলে কী হবে? প্লাস 2 প্লাস রুট 7। সবাই আশা করি বুঝতে পেরেছ। এবারে যদি আমরা 2 কোথা দেখি সংখ্যাগুলো কোথায় রয়েছে, তাহলে দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, প্লাস 2 রয়েছে, আর তো নেই। তাহলে প্লাস 2 আর প্লাস 2 যোগ করলে কত হবে? প্লাস 4। আচ্ছা, তারপর দেখো রুট 3 যোগ করলে কত হবে? প্লাস 2 রুট 3। তারপর কত পড়ে রয়েছে? রুট 5 প্লাস রুট 7। তাহলে এটা আনসার। যোগফলটা হবে 4 প্লাস 2 রুট 3 প্লাস রুট 5 প্লাস রুট 7। সবাই আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো এত থেকে এত বিয়োগ করি ও বিয়োগফল লিখি, ভীষণ সোজা কোশ্চেন। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তাহলে কত হচ্ছে? দেখো 10 মাইনাস রুট 11, এটা থেকে কোনটা বিয়োগ করতে বলেছে? মাইনাস অফ মাইনাস 5 প্লাস 3 রুট 11, এটা বিয়োগ করতে বলেছে। তাহলে দেখো দেখো এর সামনে কিছু নেই, মানে প্লাস রয়েছে, তাহলে প্লাস দিয়ে গুণ করলে সাইনে কোনো চেঞ্জ হয় না, আর এখানে মাইনাস রয়েছে বলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে প্লাস আর এই প্লাসে প্লাস 10 বসিয়ে দিলাম, প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, বিয়োগ করলে কত হবে? এই গুণ করলে কত হবে? মাইনাস রুট 11। সবাই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই মাইনাসটা বাইরে যে মাইনাস রয়েছে, এই মাইনাসটা দিয়ে একেও গুণ হবে, আবার এই মাইনাসটা দিয়ে এই প্লাসেও গুণ হবে। তাহলে মাইনাস আর এই মাইনাসে প্লাস 5, মাইনাস আর এই প্লাসে মাইনাস 3 রুট 11। তাহলে এখানে কত আসছে? প্লাস 10 আর প্লাস 5 যোগ করলে কত হবে? প্লাস 15। মাইনাস রুট 11 আর মাইনাস 3 রুট 11 একই সাইন থাকলে যোগ হয়, আর বিপরীত সাইন থাকলে বিয়োগ হয়ে যায়। তার মানে দেখো এখানে আগে একই সাইন রয়েছে, তার মানে আমরা কী করবো? যোগ করবো। যোগ করলে কত হবে? রুট 11 আর 3 রুট 11 যোগ করলে কত হবে? 4 রুট 11। সাইনটা কী হবে? মাইনাস। বোঝা গেছে সবার? আশা করি বোঝা গেছে। সেটা দেখো ই বলেছে -5 প্লাস রুট 7 এবং রুট 7 প্লাস রুট 2 এর যোগফল থেকে এটা বিয়োগ করতে বলেছে। তাহলে তোমরা আগে এত এর যোগ নির্ণয় করো, প্রথমে আগে এর যোগ নির্ণয় করো। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, -5 প্লাস
√7 প্লাস √7 প্লাস √2, যোগফল থেকে কোনটা বিয়োগ করতে বলেছে? এই টার্মটা বিয়োগ করতে বলেছে। তাহলে 5 প্লাস √2 প্লাস √7 এটা বিয়োগ করতে বলেছে। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, কারণ এই প্লাস দিয়ে একে গুণ হবে, এই প্লাস দিয়ে একে গুণ হবে, তাই প্লাস √7 সাইনের কোনো চেঞ্জ হয় না। এখানে মাইনাস যেমন আছে তেমন বসিয়ে দিলাম। 5 প্লাস √2 প্লাস √7। আচ্ছা, এখানে কত হচ্ছে তাহলে? -5 √7 আর √7 যোগ করলে কত হবে? প্লাস 2 √7 প্লাস √2 মাইনাস 5। আচ্ছা, এবার যদি আমরা সাইনটাকে চেঞ্জ করি, মানে সাইনটাকে গুণ করে দিই, তাহলে কত হবে? মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, আর এই প্লাসে মাইনাস 5, মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে কত হচ্ছে? √2, আবার এই মাইনাস আর এই প্লাসে মাইনাস √7। এবার দেখো এই -5 আর এই -5 যোগ হবে না বিয়োগ হবে? দেখো একই সাইন থাকলে কি হয়, একটু আগে বলেছি একই সাইন থাকলে যোগ হয় আর বিপরীত সাইন থাকলে বিয়োগ হয়। তাহলে -5 যোগ করলে কত হবে? 10। কিন্তু সাইনটা কে বড়? এখানে মাইনাস বড়, তাহলে প্রত্যেকে দুটোই যখন তার ভ্যালু সমান, তাহলে হচ্ছে যে সাইনে বিলং করবে সেই সাইনটা আমি এখানে বসিয়ে দেবো। আচ্ছা, তারপর কি রয়েছে? প্লাস √2 √7 আর -2 √7, এই -√7, তাহলে এখানে কি আছে? এখানে দুটো √7 রয়েছে প্লাস, আর এখানে তাহলে একই সাইন আছে না বিপরীত সাইন রয়েছে? বিপরীত সাইন রয়েছে, তাহলে বিপরীত সাইন থাকলে আমি কি বলেছি? বিয়োগ হয়। তাহলে বিয়োগ করবো আমরা 2 √7 থেকে একটা √7 বাদ দেবো, বাদ দিলে কত হবে? শুধু √7 হবে। আচ্ছা, এবারে কে বড়? প্লাসটা বড়, দুটো √7 বড়, তাই এখানে প্লাস সাইনটা বসবে। সবাই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, তাহলে উত্তর কী হবে? √7। এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে √7 মাইনাস 10। সবাই আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন কী আছে? দুটি দ্বিঘাতকরণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। দুটি দ্বিঘাতকরণে লিখি তাদের সমষ্টি মূলদ সংখ্যা। আচ্ছা, দুটো দ্বিঘাতকরণে আমরা এরকমভাবে ধরে নিতে পারি, যদি আমরা চলরাশি দিয়ে বলি তাহলে কত হবে? যদি আমরা চলরাশি দিয়ে বলি, একটা দ্বিঘাতকরণে লিখছি a প্লাস √b, আরেকটা চলরাশি বলছি, আরেকটা দ্বিঘাতকরণে বলছি a মাইনাস √b। তাহলে এটাকে যদি আমরা সমষ্টি কথার মানে কি? যোগ। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? a প্লাস √b প্লাস a মাইনাস √b। তাহলে দেখো a প্লাস √b প্লাস দিয়ে গুণ করলে সাইনে কোনো চেঞ্জ হয় না, তাহলে প্লাস a মাইনাস √b। তাহলে মাইনাস √b প্লাস √b কেটে গেল, তার মানে কত পড়ে রয়েছে? 2a। দেখো এখানে কোনো রুট নেই, তাহলে এটা কি? একটা মূলদ সংখ্যা। এখানে কোনো দেখো রুট নেই। আবার যদি আমরা সংখ্যা দিয়ে নিই তাহলে কত হবে? তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা SW থাকবে। আমরা যদি সংখ্যা দিয়ে নিই তাহলে কী পাবো? তাহলে বললাম 2 প্লাস √5, আরেকটা নিলাম সংখ্যা, দুটো করণে নিতে বলেছে 2 মাইনাস √5। তাহলে এটাকে যোগ করলে কত হয় তোমরা নিজেরা বের করো। দেখো মূলদ সংখ্যা কিনা, অশূন্য মূলদ সংখ্যা বের করতে বলেছে, এটা মূলদ সংখ্যা কিনা একবার দেখো, এটা শূন্য নয়। সবাই আশা করি বুঝতে পেরেছো। সবাই ক্লাসটা প্রথম থেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার দেখা হবে পার্ট 2 নিয়ে। সেখানে আমরা কষে দেখি এটা কত করলাম, 9.2, 9.1 করলাম। সেখানে আমরা 9.2 এর প্রথমে আগে থিওরি পড়াবো, তারপর 9.1 এর অঙ্ক তো আমরা এখানে সেলফ মানে কমপ্লিট করলাম, ওখানে আমরা 9.2 কমপ্লিট করব পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে দেখা হচ্ছে।